Hey guys, I'm all set to go for my first ever solo trip. কোথায় যাচ্ছি সেটা বোর্ডিং পাসটা পেলেই তোমাদেরকে দেখাতে পারবো। তার আগে সারপ্রাইজ থাক। বাকি কি কি ঘুরি, কোথায় কোথায় ঘুরি, কেমন ঘুরছি সব কিছুই শেয়ার করব। সব থাকবে এই ব্লগটাতে। মোস্টলি ট্রাভেল ব্লগ হতে চলেছে, তো স্টে টিউন। বাই বাই। সো এখন আমি বেরিয়ে পড়েছি, বাস স্টপ যাবো অ্যান্ড ওখান থেকে বাস রয়েছে টু মুম্বাই এয়ারপোর্ট। আমি পুনেতে থাকি, তাই পুনে থেকে মুম্বাই থেকে ফ্লাইটটা রয়েছে। যারা কলকাতা থেকে চাও কলকাতা থেকেও নিতে পারো। অ্যান্ড মোটামুটি পুরো ট্রাভেলটাতে আমি চেষ্টা করব যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার, সো দ্যাট তোমাদেরকেও একটা আইডিয়া দিতে পারি যে কতটা কস্ট এফেক্টিভ ওয়েতে তোমরা ট্রাভেলটা কমপ্লিট করতে পারো। অ্যান্ড কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার বাস এসে গেছে। আর যাওয়ার সময় রাস্তায় খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমার রাস্তাটা দেখো, যেদিক দিয়ে আমার বাসটা যাচ্ছে একদম ভেজা, বৃষ্টি হচ্ছে লিটারেলি, অ্যান্ড উল্টো দিকের রাস্তাটা একদম শুকনো। আমি এই মোমেন্টে পানভেলের কাছাকাছি রয়েছি, অ্যান্ড মানে খুব অদ্ভুত লাগলো আমার জিনিসটা দেখে যে জাস্ট রাস্তার এপাশে বৃষ্টি হচ্ছে না ওপাশে বৃষ্টি হচ্ছে না। আরেকটা জিনিস, পুনে থেকে মুম্বাই এয়ারপোর্ট যেতে মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো লাগে বাসে। আর বাসের ফেয়ার অ্যারাউন্ড 300 টু 1500 2000 অব্দি ভ্যারি করে। এই মোমেন্ট আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে। যারা চেনো তারা তো চেনোই, মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা। এখন আপাতত চলো ভিসা অ্যান্ড টিকিটস এগুলো চেক করিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে আরও অনেক কাজ আছে। এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 3টে। আর এই হচ্ছে বোর্ডিংয়ের লাইনে প্রচুর লোক ছিল। ভিডিওটা বড় হবে বলে আমি খানিকটা কেটে দিয়েছি। অলমোস্ট 20-30 মিনিটস ওয়েট করার পর ফাইনালি এখানে চেক ইন করার জন্য দাঁড়িয়ে আছি আমি। আর এটা হচ্ছে আমার ইমিগ্রেশনের লাইন। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। অলমোস্ট 1000-এর ওপর লোক রয়েছে যারা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছে। ওকে, সো ফাইনালি ইটস টাইম টু রিভিল দ্য ডেস্টিনেশন, কোথায় যাচ্ছি। এটা আমার ফার্স্ট এভার ইউরোপ ট্রিপ। অবভিয়াসলি ইউরোপের সমস্ত কান্ট্রি তো ভিজিট করতে পারবো না একবারে, বাট কয়েকটা কান্ট্রি করার ইচ্ছে রয়েছে ক্রমশ প্রকাশ্য। আর যেখানে যেখানে যাব তোমরা জানতেই পারবে। বাট এই মোমেন্টে আমার ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রিয়া ভিয়া ইস্তাম্বুল। তোমার কানেক্টিং ফ্লাইট রয়েছে। এই জায়গায় একটা কথা আমি বলতে চাই, যারা তোমরা ইউরোপ ট্রিপ করতে চাইছো, ডেস্টিনেশনের ওপর ফ্লাইট ফেয়ার অনেকটা ডিপেন্ড করে। যদি কম বাজেটে বা বাজেট ফ্রেন্ডলি ওয়েতে ইউরোপ পৌঁছতে চাও, সেক্ষেত্রে আমি বলবো একটু যেগুলো লেস ক্রাউডি প্লেস হয় বা খুব একটা বেশি ট্যুরিস্টের চাপ যেখানে থাকে না, ওই রকম কোনো কান্ট্রি সিলেক্ট করো টু রিচ দেয়ার। কারণ ওই ধরনের কান্ট্রিতে ফ্লাইট ফেয়ারটা অনেক কম থাকে কম্পেয়ার টু লাইক তুমি যদি সুইজারল্যান্ড যেতে চাও অ্যান্ড যদি তুমি সুইজারল্যান্ডের ল্যান্ড করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ফ্লাইটের ফেয়ার অনেক বেশি। আমি সেক্ষেত্রে অস্ট্রিয়া চুজ করেছি, কারণ এই মানে অস্ট্রিয়াতে এত বেশি ট্যুরিস্টের চাপ থাকে না, তো সেক্ষেত্রে ফ্লাইটের ফেয়ারটা একটু কম হয়। আমার কানেক্টিং ফ্লাইটে আমার অ্যারাউন্ড 25-26,000 পড়েছে ওয়ান সাইড ফেয়ার। তো এইটা কিন্তু তোমরা আমার মনে হয় যদি আগে থেকে প্ল্যান করো এবং একটু রিসার্চ করে তোমাদের কান্ট্রিটা চুজ করো কোথায় তোমরা ল্যান্ড করবে, সেটা তোমাদের জন্য অনেকটা বাজেট ফ্রেন্ডলি হবে ট্রিপটা। বোর্ডিং পাস পেয়ে গেছি অ্যান্ড এখন আমার হাতে মোটামুটি 2-3 ঘন্টা টাইম আছে। খানিকটা রেস্ট করে নেব, একটু ডিনার করে নেব অ্যান্ড তারপর বোর্ডিংয়ের জন্য যাব। আর আরেকটা জিনিস বলে দিই, ফ্লাইট টু ফ্লাইট কিন্তু লাগেজের ওয়েটটাও ভ্যারি করে। যাই হোক, এখন দেখো সকাল হয়ে গেছে প্রায়, আমার ফ্লাইট 7:30টায় আছে, তো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো লাগেজটা কিন্তু তোমাদের কোন ফ্লাইট নিচ্ছ বা ফ্লাইটের ফেয়ার যেখানে বেশি হয় সেখানে ওয়েট খানিকটা বেশি পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি এই ফ্লাইটে 30 কিলো চেক ইন পেয়েছিলাম এবং 7 কিলো আমার কেবিনে পেয়েছিলাম। এই মোমেন্টে আমি মানে ফ্লাইটের ভেতরে জাস্ট এন্ট্রি করছি। ওরা সমস্ত কিছু ডকুমেন্টস চেক করে এক এক করে এন্ট্রি করাচ্ছে। ইন্টারন্যাশনাল ফ্লাইট আসলেই অনেকটা বড় হয় এবং 3-4টে সেগমেন্টে ডিভাইড থাকে।
ফ্রন্টের দিকের যে রোগুলো থাকে ওগুলোতে অনেক বেশি লেগ স্পেস থাকে, এটা আমরা সবাই জানি, অ্যান্ড কম্পারেটিভলি ওগুলোর প্রাইসও অনেকটা বেশি হয়। তো আমার মিডিলের দিকের একটা রোতে সিট ছিল, অ্যান্ড নর্মালি ডোমেস্টিক ফ্লাইটে যেরকম 3/3 সিট থাকে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় হওয়ার কারণে সিটের ক্যাপাসিটিও অনেক বেশি হয়। আমার ফ্লাইটে মোটামুটি দুদিকে তিনটে করে সিট এবং মাঝখানে 4টে সিট রয়েছে। আমি উইন্ডো সিট নিয়েছিলাম, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে চাই যে তোমরা যদি নাও এত লং ফ্লাইটে খুব ভালো হয় যদি আয়েল সাইড বা মিডিলের সিট নাও, কারণ তাহলে বারবার অন্যদের মানে কোনো কারণে তোমাদের ওয়াশরুম ইউজ করার থাকলে বা যদি তোমাদের কোথাও উঠে যাওয়ার থাকে, সেক্ষেত্রে বারবার মানুষজনকে ডিস্টার্ব করতে হয় না, অ্যান্ড অনেকটা বেশি লেগ স্পেস পাওয়া যায়, খানিকটা চলাফেরা করার জন্য সুবিধে হয়। এবং আমার পার্সোনালি মনে হয়েছে মিডল রোতে যারা বসেছে আর কি, আমি পরের দিকে দেখেছি যে তারা অনেক কমফর্টেবলি বসেছে, অনেকটা সিটের সাইজও খানিকটা বড় থাকে কম্পারেটিভলি সাইডের সিটগুলোতে। হ্যাঁ, উইন্ডো এনজয় করা যায়, বাট সেক্ষেত্রে মানে সিটের কিন্তু একটু প্রবলেম হতে পারে। যাই হোক, আমার ফ্লাইট টেক অফ করে গেছে, দেখতেই পাচ্ছ এই মোমেন্টে। খুব সুন্দর ভিউ, হয়তো ভিডিও অতটা জাস্টিফাই করতে পারছে না, বাট আজকের ওয়েদারও খুব ভালো ছিল। হালকা মেঘ ছিল বাট প্রথমের দিকটাতে, বাট ইভেনচুয়ালি খুব ভালো ওয়েদার ছিল। যাই হোক, মর্নিং ফ্লাইট ছিল, তো আমাদের এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, অ্যান্ড ব্রেকফাস্টে ছিল কুলচা, একটা ব্রেড ছিল, বাটার ছিল, অ্যান্ড ওরা ড্রিঙ্কস অফার করেছিল, লাইক কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এনিথিং। আমি জলই প্রেফার করেছি, চা কফিও ছিল। আর স্ন্যাক্সের মধ্যে ওরা দিয়েছিল কুলচা টাইপের একটা কিছু, কুলচাই বলা যেতে পারে, তার সাথে একটা সবজি অ্যান্ড একটা বড়া বা চপ টাইপের জিনিস। এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। আছে ফ্লাইট 9 hours 10 hours মতো ফ্লাইট, ফার্স্টের ফ্লাইটটা রয়েছে, পরেরটা 3 ঘন্টার। বাট এতক্ষণ ফ্লাইটে বসে থাকার অভিজ্ঞতা আমারই ফার্স্ট, অ্যান্ড এতক্ষণ মানে ফ্লাইটে বসে থাকার করি সেটা যারা বসেছে বোধ হয় তারাই জানে। আমি সত্যি ভাবতে পারি, কারণ অলওয়েজ আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ফ্লাই করি সবসময় ডোমেস্টিক এয়ারপোর্টে, তো খুব মজা লাগে। তখন বুঝতে পারিনি যে 9 hours উইল বি দ্যাট হেক্টিক। আমার লিটারেলি দুটো পা পুরো ফুটে গেছে, রক্ত জমে যাবে, মানে পা ছুটিয়ে বসে থাকবো, তো আশা করছি ঠিক হয়ে যাবে এয়ারপোর্টে নেবে। বাট পরে এখানে মানে এতক্ষণ উইদাউট ইন্টারনেট, উইদাউট কিছু ডাউনলোডের মুভি মতো দেখা যায়। 10 ঘন্টা মানে অলমোস্ট 3টে মুভির সমান। আমি 2 মুভি দেখে ফেলেছি, আর আমি আর পারছি না, ঘুমানোর চেষ্টা করছি, বাট হাত পা সবই ব্যথা করছে। সো লং ট্রাভেল যারা করে তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারছি। দেখা যাক এরপর ইসলামপুর এয়ারপোর্টে নামলে ওই এয়ারপোর্টটা কেমন হবে সেটা দেখার একটা এক্সাইটমেন্ট তো আছে, তার সাথে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট তো রয়েছে। সেই সবের জন্য এই ব্যথাগুলো সহ্য করে দিচ্ছি, এইটুকুই বলার। চলো, যখন আমরা ইস্তাম্বুলে নামবো তখন আবার তোমাদের দেখাবো কেমন। আমি আবার মানে সবাই যে যার মতো, বেশিরভাগ মানুষই ঘুমোচ্ছে, কেউ কেউ ভিডিও বা কিছু দেখে টাইম কাটাচ্ছে, মানে খুবই বোরিং। আমিও যাই খানিকটা ঘুমিয়ে নিই, তাহলে অনেকটা সময় পাস হয়ে যাবে। আর মিডল সিটের লোকজনকে আমি দেখলাম লিটারেলি খুব ভালোভাবে ঘুমোচ্ছে। আমি প্রায় 3-4 ঘন্টা ঘুমিয়েছি, 3 ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে একটুখানি নিজেকেও দেখে নিলাম, অ্যান্ড অ্যানাউন্স হয়ে গেছে এরপর আমাদের ল্যান্ডিংয়ের জন্য। উপর থেকে তুর্কি খুবই সুন্দর, আজকের ওয়েদার খুব ভালো, একদম ভেজা তুলোর মতো মেঘ, আর নিচে এত সুন্দর একটা শহর, দেশ বলা যেতে পারে। আর
চলো এরপর ল্যান্ডিংয়ের প্রস্তুতি, ল্যান্ডিংয়ের এক্সাইটমেন্ট সব কিছুই রয়েছে। আর আমি তোমাদেরকে জুম করে একটা জিনিস দেখাবো, আমি খুব অদ্ভুত লাগলো আমার দেখে, যে এখানে প্রত্যেকটা ঘরের ওপরের যে সেটটা রেড কালার দিয়েছে ওরা মোস্টলি। আমি চেষ্টা করছি একটু জুম করে দেখানোর, মানে এমনকি ফ্ল্যাটের ছাদের, ফ্ল্যাট যেগুলো বড় বহুতল বিল্ডিং ওগুলোর ছাদটাও কিন্তু ওরা লাল দিয়েছে। অ্যাকচুয়ালি তুর্কিতে টেরাকোটার একটা টেন্ডেন্সি রয়েছে, ওরা খুব ভালোবাসে টেরাকোটার কাজ, এটা ওদের খুব পুরনো একটা কালচার। সেটা মেনটেন করে রাখতে গিয়েই ওরা সিমেন্টের বাড়ি বানালেও কিন্তু ওপরটা রেডই করে, যেগুলো আমাদের ওখানে, আমাদের ইন্ডিয়াতে টালি বলি বা মানে টালি যেগুলো মেনলি হয় রেড কালারের, ইট মাটি বা ওই ধরনের কিছু দিয়ে বানানো হয়। এখানে ইনফ্যাক্ট সিমেন্ট দিয়ে বানানো হলেও কিন্তু ওরকম থাকে। আর খুব ক্লিয়ার একটা সি বিচ, সি দেখতে পাচ্ছি, মানে খুব সুন্দর সি বিচটা। আর এখানে তোমরা দেখো একদম রো ওয়াইজ বাড়িগুলো, খুব সাজানো গোছানো সুন্দর একটা শহর ইস্তাম্বুল। আর আমাদের ফ্লাইটটা কিন্তু শহর থেকে বহু দূরে ল্যান্ড হচ্ছে, ইনফ্যাক্ট মানে এয়ারপোর্ট থেকেও বহু দূরে ল্যান্ড হচ্ছে। মানে আমি খানিকটা জুম করে দেখানোর চেষ্টা করছি, রাস্তাঘাটও দেখো কত ফাঁকা ফাঁকা, মানে আমাদের ইন্ডিয়ার কম্প্যারিজনে এখানে কিচ্ছু নেই। অ্যান্ড এই হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকেও আমরা বহু দূরে গিয়ে ল্যান্ড করেছি। অ্যান্ড ওখান থেকে আমাদের বাস সার্ভিস দিয়েছে, এই বাসে করেও আমাদেরকে প্রায় 2 কিলোমিটার্স মতো ট্রাভেল করতে হবে টু এয়ারপোর্ট। এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি মানে ইন্ডিয়া থেকে আসছো তো আমাদের সিমগুলো এই মোমেন্টে এই পয়েন্টে আর কাজ করবে না। যদি তোমরা ইন্টারন্যাশনাল প্যাক অন করে আসো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ এয়ারপোর্টে পৌঁছে এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারো। খুব সুন্দর ছিল জায়গাটা, যেখান থেকে আমাদেরকে, মানে যেখানে আমরা ল্যান্ড করেছি আর যেখান থেকে যাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন। বাস সার্ভিসটাও খুব ভালো ছিল। যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, তোমরা এখানে প্রত্যেকটা এয়ারপোর্টেই কারেন্সি এক্সচেঞ্জ, এগুলো হয়তো তোমরা জানো, কারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড ওয়াইফাই মানে সিম এগুলো পেয়ে যাবে। লোকাল সিম যদি নিতে চাও তোমরা নিতে পারো, অরেলস আমি বলবো এয়ারপোর্টের ওয়াইফাই ইউজ করেই খুব ভালোভাবে সব কিছু পসিবল, মানে কল, ইন্টারনেট কল বা ইন্টারনেটের যে কোনো কিছু অ্যাক্সেসেবল। চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে, খুব সুন্দর এয়ারপোর্ট, মানে আমার পক্ষে হয়তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব না, আমি এতটা টায়ার্ড এই মোমেন্টে। প্রায় 1 কিলোমিটার হেঁটে ফেলেছি অলরেডি, অ্যান্ড যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, এতটাই সুন্দর এয়ারপোর্ট। কোনোদিন যদি আবার আসি, কখনো যদি পসিবল হয়, নিশ্চয়ই আমি পুরোটার একটা ভিডিও করার চেষ্টা করবো। অ্যান্ড ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম এখানে একটা দুবাই স্পেশাল কোনো সুইট বা কেক শপ বলা যেতে পারে, খুবই ভালো ইন্টেরিয়ার, অ্যান্ড তার থেকেও সুন্দর এখানকার মিষ্টিগুলো, খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে ওরা। তোমরা খানিকটা ডেকোরেশন আমি তোমাদের সাথে শেয়ারও করছি। মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে ডেকোরেটেড, আমার তো খুব ইচ্ছে করছিল, বাট এই মোমেন্টে মিষ্টি খাওয়ার আমার একদমই ইচ্ছে নেই। তো আমি ভাবলাম একটুখানি কিছু খেয়ে নেওয়া যাক। বার্গার কিং থেকে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, যেটা আমাকে মোটামুটি 1800 মতো কস্ট পড়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বোর্ডিং কল। তো আমার যেখানে গেট পড়েছে, সেটা আমি যেখানে খাবার খাচ্ছিলাম সেখান থেকে প্রায় 2 কিলোমিটার আমাকে হাঁটতে হবে এয়ারপোর্টের ভেতরেই। তোমরা চাইলে এয়ারপোর্টের পিক আপ ড্রপ যেগুলো থাকে ভেতরের, ওগুলো নিতে পারো। আমি তো হেঁটেই এসছি। এখন আমরা যাচ্ছি তোমার নেক্সট ইস্তাম্বুল টু অস্ট্রিয়া ফ্লাইটে বোর্ড করতে। অ্যান্ড এই ফ্লাইটগুলো, এই এখন যে ফ্লাইটটা দিয়েছে খুবই ছোট ফ্লাইট, আমি দেখতে পাচ্ছি, হয়তো তোমাদেরকেও ভিডিওর একটা পর্যায়ে আমি দেখিয়েওছি। খুবই ছোট ফ্লাইট, নর্মাল আমাদের ডোমেস্টিক ফ্লাইটের মতোই, কিন্তু এদের ফেসিলিটি এতটাই ভালো। ফ্লাইটের ভেতরে গেলে তোমাদেরকে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো। যেমন দেখো এখানে বাটনস রয়েছে, এখানে কোনো উইন্ডো সেট নেই, জাস্ট বাটনস রয়েছে। তোমরা এই উইন্ডো গ্লাসটার টিনটা চেঞ্জ করতে পারো। যদি খুব বেশি সূর্যের আলো আসছে তো অটোমেটিক এটা ব্লু হয়ে যায়,
তোমরা চাইলে ম্যানুয়ালি করতে পারো, অর এলস অটোমেটিক হয়। উইন্ডো টিন্টগুলো চেঞ্জ করে করে দেখলাম, অ্যান্ড তারপর বোর হয়ে একটা টাইমে স্ক্রিনে কী কী অপশনস রয়েছে সেগুলো দেখছিলাম। তো এই মোমেন্টে আমি একটুখানি অ্যাংরি বার্ড খেলছিলাম, তারপর অ্যাংরি বার্ড থেকেও বোর হয়ে গেছি আলটিমেট। অ্যান্ড ভাবলাম কী কী মুভি আছে একটু দেখা যাক। তো প্রচুর মুভিজ রয়েছে, হলিউড মুভিজই মোস্টলি রয়েছে, ওদের নিজেদের দেশেরও কিছু মুভিজ রয়েছে। তাছাড়াও একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন দিয়েছে ওরা, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি এতটাই মুগ্ধ হয়ে দেখছিলাম ওদের ডেমনস্ট্রেশনটা। অ্যান্ড তারপর এই যে স্নো হোয়াইট চালিয়ে আপাতত নেক্সট ট্রিপটা আমি ভাবছি এই মুভিটাই দেখবো। তো চলো, মোটামুটি আমার ফ্লাইট ল্যান্ড মানে টেক অফ করতেই চলেছে। বাকি নেক্সট কী হচ্ছে সেটা নেক্সট ব্লগেই থাকবে। Please stow your hand luggage carefully in the overhead compartments. Place smaller items under the seat in front of you. When the seatbelt sign is on, please fasten and adjust your seatbelt as shown. Keep your seatbelt fastened and visible until the seatbelt sign is on. এখন আপাতত ফ্লাইট আমাদের রানওয়েতে এসে গেছে, টেক অফ হবে। অ্যান্ড এরপর অস্ট্রিয়াতে নামবো, অ্যান্ড তারপর কী কী হচ্ছে সেগুলো থাকছে আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণ যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। অ্যান্ড কস্ট এফেক্টিভ ইউরোপ যদি ঘুরতে চাও, কিভাবে কি হচ্ছে সেগুলোর সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে থাকছেই। আর যদি তোমরা সেটা আরও বেশি ক্লিয়ারলি জানতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব যতটা আমার নলেজে রয়েছে তোমাদেরকে জানানোর। টিল দেন টাটা। নেক্সট ব্লগ থাকছে অস্ট্রিয়াতে ল্যান্ড করার পর। ততক্ষণ অবধি স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।